ভারতের লোকসভা নির্বাচনের ব্যাপারে কথা বলতে এখন যুক্ত হচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল ডেস্কের এডিটর ইব্রাহিম বিন হারুন। ইব্রাহিম, আপনাকে স্বাগত। মোদী নেতৃত্বাধীন সরকারটিকে যাওয়ার আভাস পাওয়া গেলেও বেশ বড় ধরনের চমক হয়ে এসেছে লোকসভার ফলাফল। এখন পর্যন্ত যে চিত্র দেখতে পাচ্ছেন, কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? নিউজে বলছিলেন যে নরেন্দ্র মোদী উনি আরও একবার হয়তো প্রধানমন্ত্রী হবেন এবং সরকার গঠন করতে যাবেন। এখন পর্যন্ত এটা স্পষ্ট বা এরকম আভাস আমরা পাচ্ছি, যদিও পূর্ণাঙ্গ ফলাফল পেতে হয়তো যেহেতু ব্যবধান খুব কম কেন্দ্রগুলোতে, তো পূর্ণাঙ্গ ফলাফল না আসা পর্যন্ত কিছু চূড়ান্তভাবে বলা কঠিন। কিন্তু আমরা হয়তো রাত নাগাদ একটা স্পষ্ট বা চূড়ান্ত চিত্র পাবো। কিন্তু নরেন্দ্র মোদীর জন্য যেটা এবার ধাক্কা হয়ে এসেছে, তিনি যেমনটি বলছিলেন যে এবার আসলে তাদের টার্গেট হচ্ছে 400 আসন, এবং যেমন একটা ভাবমূর্তি ছিল যে বিজেপি বা নরেন্দ্র মোদী একটা অজেয় একটা ভাবমূর্তি ছিল। গত দুটি নির্বাচনী নরেন্দ্র মোদীর দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং গত নির্বাচনে তারা এককভাবে 300-র বেশি আসন পেয়েছে। তো এবার তারা জোটগতভাবেই 300 আসন পাওয়া নিয়ে এখন সংশয় দেখা গেছে, যেহেতু তারা 400 টার্গেট ছিল, যেখানে এখন পর্যন্ত আমরা দেখছি হয়তো 290 থেকে 95, মানে 300 পর্যন্ত হওয়া উচিত না। তো যেটা বলা হচ্ছে যে এনিথিং শর্ট অফ 300 নিচে যত, মানে যদি 299ও হয়, এটাই তার বড় একটা ধাক্কা হবে। এবং আপনি যেমনটা দেখবেন যে ইতিমধ্যেই এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে না, মানে একচেটিয়া অবস্থান আসলে যেটা নাই, যেটা ভারতে গত অন্তত কয়েক বছর ধরে খুব আলোচনা হচ্ছিল যে বিরোধী দলগুলা, যেখানে কংগ্রেস গত নির্বাচনে একেবারে মানে প্রধান বিরোধী দল হওয়ার মতো আসনও তারা পায়নি। তো সেখান থেকে তারা, আমরা এমনকি দুদিন আগেও বুথ ফেরত জরিপে যখন বলা হচ্ছিল যে না, এবারও আসলে বিরোধী জোট কোনো ভালো ফল করতে পারবে না, তো একটা হতাশা ছিল বিরোধী শিবিরে। তো সেখান থেকে তারা এমন একটা অবস্থানে চলে এসেছে যে এখন মানে অনেকটা বলা যায় যে তারাও সরকার গঠনের স্বপ্ন দেখছে। কারণ খুবই অল্প ব্যবধান, হয়তো 235-40টা আসন এখনও বিরোধী দল পাচ্ছে। তো সেখানে হয়তো 30-32টা আসন। এবং আপনি জানেন যে ভারতীয় যদি বিজেপি এখন একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাদের এনডিএ জোটের উপর নির্ভর করতে হবে। সেখানে বলা হচ্ছে বিজেপি হয়তো 240-42টা আসন পাবে। তো ভারতের জোটের রাজনীতি সম্পর্কে আপনারা অথবা আমরা যারা বিশ্লেষণ করি তারা দেখি যে খুবই অনিশ্চিত জোটের চরিত্র। কারণ এখন যিনি বিজেপির একজন প্রধান শরিক এনডিএর নীতিশ কুমার, ইনি কিন্তু মাত্র বছরখানেক আগেও আসলে কংগ্রেসের শরিক ছিলেন, ইন্ডিয়া জোটের অংশ ছিলেন। তো সেই জন্য যে একটা অনিশ্চয়তা, যে মানে খুব আমাদের উপমহাদেশেই এই সব দেশে এই চরিত্র আছে যে জোট সরকারের একটা অনিশ্চয়তা, সেটা হয়তো ভারতের ক্ষেত্রে এখন কিছুটা স্পষ্ট যে আমরা একটা জোট সরকার দেখতে যাচ্ছি এবং জোটের উপর নির্ভর করতে হবে এমন একটা প্রধান মানে সংখ্যাগরিষ্ঠ দল আমরা পাবো। ইব্রাহিম, আরেকটি বিষয় আমার জানার ছিল, সেটা হচ্ছে প্রাথমিক ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রভাব তো এরই মধ্যে ভারতের শেয়ার বাজারে পড়েছেই। দেশটির অভ্যন্তরীণ রাজনীতি আর বৈদেশিক নীতিতে 18তম লোকসভা নির্বাচনের ফল কতটা প্রভাব ফেলতে পারে, আপনার কি মনে হচ্ছে? যেটা আমি বললাম যে আসলে পুরোটাই এখন একটা আত্মবিশ্বাস দেবে বিরোধী দলকে। তো যেখানে একসময় মনে হচ্ছিল যে বিরোধী জোট হারিয়ে গেছে, তো সেখান থেকে তারা যখন চ্যালেঞ্জের মুখে ফেলতেছে, বিশেষ করে আমরা দেখব পশ্চিমবঙ্গে, আমাদের প্রতিবেশী রাজ্য, যেখানে বলা হচ্ছিল, গতকালকে পর্যন্ত বলা হচ্ছিল যে বিজেপি হয়তো 20-22টা আসন পাবে, সেখানে এখন দেখা যাচ্ছে তারা 8-9টি আসন পাবে। তো এই যে মমতা ব্যানার্জির দল, এখানে একটা এবং বিজেপির জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে উত্তরপ্রদেশ। আপনি জানেন ভারতের সবচেয়ে বড় রাজ্য, 80টি আসন এই রাজ্যে। গতবার এখানে বিরোধীরা পেয়েছিল মাত্র 6টি আসন। তো সেখানে এবার আমরা দেখতেছি বিজেপি পিছিয়ে আছে এবং কংগ্রেসের যে জোট, সমাজবাদী পার্টি, কংগ্রেস, এরা মিলে 42-43টি আসন পাবে। তো এই যে, এবং উত্তরপ্রদেশের আরও একটা কারণে গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে ভারতের অনেক, বিশেষ করে বিজেপির ব্যাপারে যে অভিযোগ যে তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তার একটা বড় ভিত্তির জায়গা উত্তরপ্রদেশ। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অযোধ্যা, যে রাম মন্দির অথবা বাবরি মসজিদের যে আলোচিত, সেখানে পর্যন্ত বিজেপির প্রার্থী হারার পথে। তো এইটা আসলে বিজেপিকে একটা ধাক্কা দিবে যে তাদের যে মূল রাজনৈতিক চরিত্র বা কৌশল, এটাও এখন তারা পরিবর্তন করতে বাধ্য হয় কিনা, এটাও দেখার বিষয়। ইব্রাহিম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।